আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ধন্যবাদ লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর ঠিক একটি সপ্তম অধ্যায় খতিয়ান অর্থাৎ খতিয়ান অধ্যায়ের উপরে যে একটা কাজ দেওয়া আছে সেই কাজটা আজকে সমাধান করব। তো আমি একটু সেই কাজে যাই, তারপরে দেখাই আসলে কোন কাজটা আজকে আমরা সমাধান করব। একটু খেয়াল করো। তো আমাদের এখানে হচ্ছে এসএসসি যারা 2026 সাল কিংবা 2027 সালে অর্থাৎ যারা এখন নবম শ্রেণীতে আছো, তাদের কাছে অনুরোধ থাকবে, অথবা যদি এমন কেউ দেখে থাকো ভিডিওটি যে বা ক্লাসে জয়েন করে থাকো যে হচ্ছে তার পরিচিত কেউ আছে 2000 এসএসসি 2026 অথবা 27 সালে দিবে, তাদেরকে দয়া করে কানেক্ট করতে পারো, অর্থাৎ মেনশন দিতে পারো এখানে কমেন্টে অথবা শেয়ার করে দিতে পারো লাইভটি। তাহলে হয়তো তারাও কানেক্ট হতে পারবে এবং ক্লাসটা করতে পারবে। সবাইকে ধন্যবাদ যারা এই মুহূর্তে কানেক্ট হয়েছো। আমি সরাসরি অঙ্কে যাই এবং যে প্রবলেমটা আজকে সলভ করব সেটাতে চলে যাই, দেন দেখি কি প্রবলেম আছে আজকে। এসএসসি হিসাব বিজ্ঞান সপ্তম অধ্যায় খতিয়ান পৃষ্ঠা থেকে আজকে আমরা একটা প্রবলেম সলভ করব, যেটা বোর্ড বইয়ের একটা অঙ্ক, সেটা আমরা আজকে সমাধান করব। সবার কাছে অনুরোধ থাকবে লাইভ ক্লাসটি শেয়ার করে বন্ধু বান্ধবদের সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য, পরিচিত সবাই যেন দেখতে পারে সেই সুযোগটা করে দেওয়ার জন্য। জাস্ট একটা শেয়ার করে দিলে হয়তোবা পরিচিত অনেকেই থাকবে, তাদের অনেক উপকার হবে এই অঙ্কটা করার জন্য। এবং আমাদের পেজে, আমার এই পেজ থেকে আমি প্রায় নিয়মিত ক্লাস নেওয়ার চেষ্টা করব। সো সবাই চেষ্টা করবে যেন কানেক্ট হতে পারো। এই ক্লাসটা যদি পরবর্তীতে লাইভে না দেখে যদি পরবর্তীতেও কেউ দেখে থাকো, তাহলে অবশ্যই সে পেজে ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তীতে হচ্ছে ক্লাসটা করা যায়। তো দেখো, এটা হচ্ছে 90 পৃষ্ঠার একটা কাজ। এই যে এই কাজটা আজকে আমরা সমাধান করব। এখানে দেওয়া আছে কামনা এন্টারপ্রাইজের রুমানা এন্টারপ্রাইজের নিম্নোক্ত লেনদেন সমূহের খতিয়ানের লিপিবদ্ধ করো এবং উদ্বৃত্ত নির্ণয় করো। তো এখানে খতিয়ান করতে হবে। তো আমরা সচরাচর যেটা করে থাকি, খতিয়ান করার সময় কিন্তু আমরা হচ্ছে সরাসরি খতিয়ান করতে পারি, তবে যারা আমরা পারি তারা কিন্তু খতিয়ান করাটা খুব সহজেই করে ফেলতে পারি। কিন্তু যারা পারি না, যারা একটু কম বুঝি, তাদের জন্য কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়। তো এই জন্য তাদের জন্য বলা হয় সবাইকে যে তারা যারা একটু মানে খতিয়ান সহজে করতে না পারো বা একটু কাঁচা আছো, তাদের জন্য জাবেদাটা করে নিতে হয়। জাবেদা করে নিলে খতিয়ান করাটা অনেক সুবিধা হয়। তো এইখানে যদি আমি বলি, তাহলে দেখো আগস্টের 1 তারিখ আছে, বাকিতে পণ্য বিক্রয় 15,000 টাকা। তো বাকিতে পণ্য বিক্রয় 15,000 টাকা, এইখানে হচ্ছে আমরা যদি এটা জাবেদা করি, তাহলে চলো আমরা জাবেদা করি। কি আছে? আগস্টের 1 তারিখ। আমরা জাস্ট একটা খসড়া জাবেদা তৈরি করব। যদি আমরা খসড়া জাবেদা তৈরি করি, তাহলে খুব সহজে আমরা আর কি এটা সমাধান করতে পারবো, খতিয়ান করতে পারবো। যে যেখান থেকে দেখছো সবার কাছে অনুরোধ থাকবে দয়া করে লাইভ ক্লাসটা একটু শেয়ার করার জন্য, যাতে করে অন্যরা এই ক্লাসটা জয়েন করতে পারে এই ক্লাসে। এবং নিয়মিত আমার পেজ থেকে ক্লাস করানো হবে ফ্রিতে। সো এই লাইভ ফ্রি ক্লাসটা করে হয়তো অনেকের উপকার হতে পারে। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, যারা এই মুহূর্তে দেখছো তারা দয়া করে একটু শেয়ার করে দাও, তাহলে হয়তো অন্যরা এই সুযোগটা পাবে ক্লাসটা করার জন্য এবং এই ক্লাসটা দেখার জন্য। তো এখানে যে যেখানে না বুঝবা সাথে সাথে নিচে কমেন্ট করবে, এবং কমেন্ট করলে আমি সাথে সাথে সেটা চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। ইতিমধ্যে অনেকে কানেক্ট হচ্ছে আমাদের সাথে। তো যারা যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা অনেক অনেক পেজে যুক্ত হওয়ার জন্য। তো এখন আমরা যেটা করব, চলো তাহলে আমরা প্রথমে এটার জাবেদা করব, দেন জাবেদা করার পরে আমরা সেখান থেকে খতিয়ান গুলো করব। সো আমি সবাইকে আবার একটু বলে রাখি, আমার এই পেজ থেকে সাইফুল স্যার পেজটার নাম। সো এই পেজ থেকে আমি নিয়মিত চেষ্টা করব প্রতিদিন ঠিক রাত 10টায় সাইফুল স্যার এই পেজ থেকে, আমি একটু অ্যানাউন্স করে দেই। হ্যাঁ, সাইফুল স্যার এই পেজ থেকে প্রতিদিন ঠিক রাত 10টায়, ম্যাক্সিমাম ডে ঠিক রাত 10টায়, একবারে রাত 10টায় হচ্ছে ঠিক রাত 10টার সময় দেখবে লাইভ ক্লাস শুরু হয়ে গেছে। এবং এটা বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, যারা সামনে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য এই ক্লাসটা আমি চালু করেছি। সো নিয়মিত ক্লাসটা চলবে এবং এটা সম্পূর্ণ শিক্ষার্থীদের উপকারের জন্য, যাতে শিক্ষার্থীরা এখান থেকে ভালো কিছু করতে পারে এবং তাদের হচ্ছে উপকার হয়, সেই কারণে এই লাইভ সেশনের আয়োজন করছি। সো আমার অনুরোধ থাকবে সবার কাছে, যারা এই মুহূর্তে ক্লাসটা দেখছো দয়া করে ক্লাসটা শেয়ার করো, যাতে করে অন্যরা এটা দেখতে পারে। হ্যাঁ, এবং
কমেন্টে দয়া করে একজন দুইজনের কাছে একটু মেনশন করে দাও, যাতে করে দুই একজনের নাম একটু মেনশন করো, যদি পরিচিত কেউ থাকে তারা হয়তো দেখে তাদের হয়তো উপকার হবে। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, আমরা খতিয়ানকে বলা হয়, খতিয়ান হচ্ছে একটা হিসাবের পাকা বই। হচ্ছে এই খতিয়ানটাকে মূলত একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ যে বইটা বলা হয় সেটা হচ্ছে খতিয়ান। কারণ এই খতিয়ানের মধ্যে জাবেদায় অন্তর্ভুক্ত সকল লেনদেনকে আমরা পাকা, মানে জাবেদা তো বলা হয় প্রাথমিক বই বা বলা যায় সহকারী বই, আর পাকা বই যেটাকে বলা হয় বা মেইন বই বলা হয় যেটাকে, সেটা হচ্ছে খতিয়ান। আর এই খতিয়ান আমরা দুটো ছকের মাধ্যমে করে থাকি, একটা হচ্ছে টি ছক এবং আরেকটা হচ্ছে চলমান জের ছক। তো এখানে যেটা বলেছিল, দুইটি দলে ভাগ হয়ে এক দল টি ছকে এবং অপর দল চলমান জের ছকে অনুসরণ করে টি ছকের সঙ্গে চলমান জের ছকের উদ্বৃত্তের মিলকরণ করো। তো আসলে উদ্বৃত্ত তো একই রকম হবে, চলমান জের ছক কিংবা টি ছকের একই রকম হয়। তারপরেও হয়তোবা হচ্ছে অনেকের মধ্যে কনফিউশন থাকে যে কেন একরকম হবে, আমরা তো অঙ্ক করছি দুই রকম। আসলে জের কখনো চেঞ্জ হয় না, জের একই রকমই হয়। ওকে, তো দেখো প্রথম তারিখে যেটা আছে আগস্টের 1 তারিখ, বাকিতে পণ্য বিক্রয়। তো তুমি যখন বাকিতে পণ্য বিক্রয় করবে, তখন পণ্য বিক্রয় করলে বাকিতে কি কি ঘটনা করতে পারে একটু বলো তো, কমেন্টে লিখতে পারো চাইলে। তো বাকিতে পণ্য বিক্রয় 15,000 টাকা। দেখো 15,000 টাকা যখন আমি বাকিতে পণ্য বিক্রি করতেছি, আমার আয় বৃদ্ধি পাচ্ছে, বিক্রয় নামক আয়টা বৃদ্ধি পাচ্ছে, আমি কিন্তু বিক্রয় করতেছি এখানে। তো বাকিতে পণ্য বিক্রয়, তাহলে বাকিতে পণ্য বিক্রয় করলে বিক্রয় নামক আয়টা যদি বৃদ্ধি পায়, তাহলে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আমরা জানি হিসাব 5 প্রকার। কয় প্রকার হিসাব? 5 প্রকার: আয়, ব্যয়, দায়, সম্পদ এবং মালিকানা সত্ত্ব। তার মধ্যে আয়, দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটা বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আর হ্রাস পেলে ডেবিট হয়। তো এখানে যখন আমি বাকিতে পণ্য বিক্রি করব আগস্টের 1 তারিখ, আগস্টের, এটা হচ্ছে 1 তারিখ, হ্যাঁ, আগস্টের 1 তারিখে জাবেদাটা ছিল কি? তাহলে জাবেদা হবে কি, বাকিতে পণ্য বিক্রি করেছি। সো আমি কিন্তু এখানে নগদ টাকা পাচ্ছি না, কারণ আমি নগদ টাকা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ তো বাকিতে লেনদেনটা সংঘটিত হয়েছে। তো টাকাটা আমি পরবর্তীতে পাবো, ভবিষ্যতে সুবিধা পাবো। তো যার কাছ থেকে ভবিষ্যতে সুবিধা পাবো সে হচ্ছে একটা সম্পদ। তো এই কার কাছ থেকে সুবিধা পাবো? আমি দেনাদারের কাছ থেকে। বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। সো এখানে কিন্তু দেনাদার বৃদ্ধি পাবে। আধুনিক পদ্ধতিতে বলা হয় প্রাপ্য হিসাব, আর সনাতন পদ্ধতিতে এটাকে বলা হয় দেনাদার হিসাব। তো আমরা দেনাদার বা প্রাপ্য হিসাব যে কোনো একটা লিখতে পারবো। দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট হবে। টাকার পরিমাণটা কত হবে একটু চলো দেখি। টাকার পরিমাণ হচ্ছে 15,000 টাকা। টাকার পরিমাণ 15,000 টাকা। দেখো 15,000 টাকা। ওকে, তারপর আমি মূল কাজটা এখানে কি করেছি? বিক্রয় করেছি। মূলত আমি এখানে কি কাজ করেছি? বিক্রয় করেছি। তাহলে বিক্রয় হচ্ছে একটা আয়, এজন্য লিখবো বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব ক্রেডিট। আমি কিন্তু জাবেদা ছক করলাম না, এই কারণে যে এটা হচ্ছে জাস্ট আমি খসড়া তৈরি করতেছি, যেন আমি খতিয়ানটা করতে পারি এবং তোমাকে বোঝাতে পারি। ওকে, এই মুহূর্তে যারা অনেকে যুক্ত হচ্ছে, তো এই মুহূর্তে যারা দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং দয়া করে অন্তত পক্ষে একজন দুইজন বন্ধু বান্ধব একটু মেনশন দিয়ে দাও, যাতে করে তারাও আমার সাথে ক্লাসে যুক্ত হতে পারে এবং ক্লাসটা করতে পারে। সো তাহলে প্রথম জাবেদা ছিল বাকিতে পণ্য বিক্রয়, যেখানে আমি লিখেছি দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, 15,000 টাকা। তো এখানে আমি কিন্তু নগদে বিক্রি করিনি, সো নগদ টাকা বৃদ্ধি পাইনি, জাস্ট আমি বাকিতে বিক্রি করেছি, আমার দেনাদারের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানে। আর আমি বিক্রি করেছি যে কারণে, বিক্রয়ের কারণে আমার আয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে। তো দেনাদার একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পায় এর জন্য ডেবিট, আর বিক্রয় হচ্ছে একটা আয়, আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। ওকে, তারপরে আছে কত তারিখ দেখো, আগস্টের 1 তারিখের পর আগস্টের 2 তারিখ। 2 তারিখে আছে কি? ঋণ গ্রহণ। সো আগস্টের 1 তারিখ, আগস্টের 2 তারিখে ঋণ গ্রহণ। দেখো আগস্টের 2 তারিখ ঋণ গ্রহণ। দেখো যখন আমি ঋণ গ্রহণ করব, আসলে আমার কাছে নগদ টাকার পরিমাণটা বৃদ্ধি পাবে। আমি তো ঋণ নিচ্ছি কি? ঋণ নিচ্ছি হচ্ছে নগদ টাকা নিচ্ছি ঋণ হিসেবে, তাই না? তো আমি নগদ টাকা নিচ্ছি যেহেতু প্রতিষ্ঠানে, মানে আমি কিভাবে নিচ্ছি, কোথা থেকে নিচ্ছি, এটা আমার বড় বিষয় না। আমার বিষয় হচ্ছে আমার প্রতিষ্ঠানে কি বাড়লো। নগদ টাকা নামক সম্পদটা বৃদ্ধি পাইছে, আর নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে নগদান হিসাব কি লিখবো? নগদান হিসাব ডেবিট লিখবো। নগদান হিসাব ডেবিট। এবার চিন্তা করো, আমি নিয়েছি কি? ঋণ। খেয়াল করো, আমি নিয়েছি কি? ঋণ নিয়েছি। তো কার কাছ থেকে নিয়েছি? হতে পারে সেটা একটা ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান থেকে। তো আমি যে নিয়েছি ঋণ, ঋণটা কিন্তু একটা দায়, অন কাইন্ড অফ। ভবিষ্যতে এটা আমাকে পরিশোধ করতে হবে। যে আমাকে টাকা দিয়েছে তাকে আমি কি করব? ভবিষ্যতে
এই ঋণের টাকাটা পরিশোধ করে দিব, ঋণটা পরিশোধ করে দিব। তো তাকে যদি আমি পরিশোধ করে দেই তাহলে আমার দায়ের পরিমাণটা বাড়বে নাকি কমবে? দায়ের পরিমাণটা তখন কিন্তু কমবে। কিন্তু এই মুহূর্তে আমি যে ঋণটা গ্রহণ করলাম, আমার কিন্তু নগদ টাকা যত বাড়লো ঠিক ততটাই আমার দায়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে। তো ঋণ একটা দায়, দায় বৃদ্ধি পাবে, এজন্য ঋণ হিসাব ঋণ হিসাব কি হবে? ক্রেডিট হবে। তাহলে কেন ক্রেডিট হলো? কারণ এখানে ঋণ নেয়ার কারণে দায় বৃদ্ধি পাচ্ছে। তাহলে নগদান হিসাব ডেবিট, কারণ নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে। টাকার পরিমাণটা হচ্ছে 30,000 টাকা, টাকার পরিমাণ 30,000 টাকা। তাহলে এখানে লিখবো 30,000 টাকা, এখানেও লিখবো 30,000 টাকা। এটা হচ্ছে আমি আবারও বলি, এটা হচ্ছে বোর্ড বইয়ে, নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের 90 পৃষ্ঠার একটা কাজ দেওয়া ছিল। 90 পৃষ্ঠার কাজটা আমি সমাধান করে দিচ্ছি, 90 পৃষ্ঠার কাজটা আমি সমাধান করে দিচ্ছি, একটু খেয়াল করো। ওকে, তারপরে আগস্টের 2 তারিখ গেল, এখন হচ্ছে আগস্টের 6 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা, আগস্টের 6 তারিখ। তাহলে আগস্টের 6 তারিখে কি করেছি? ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। এখন আমাকে একটু বলো, যদি আমি ব্যাংকে টাকা জমা দেই তাহলে ব্যাংকে কি বৃদ্ধি পাবে? ব্যাংকে যদি আমি টাকা জমা দেই তাহলে আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। আচ্ছা, আমি কোথা থেকে দিচ্ছি টাকাটা সেটা একটু ভাবতে হবে। আমি কিন্তু টাকাটা দিচ্ছি আমার প্রতিষ্ঠান থেকে, তার মানে আমার প্রতিষ্ঠানে নগদ টাকার পরিমাণ কমে যাবে। তো যদি আমি প্রতিষ্ঠান থেকে ব্যাংকে জমা রাখি, ব্যাংকও আমার একটা প্রতিষ্ঠান, মানে আমার প্রতিষ্ঠানের একটা হিসাব, তো ওটাও আমার একটা সম্পদ, আমি যখন ইচ্ছে তখন তুলে নিতে পারবো টাকাটা। এজন্য আমি কি বলবো? এটাকে বলবো হচ্ছে ব্যাংক হিসাব বলবো। কি বলবো? ব্যাংক হিসাব বলবো। সো ব্যাংক হিসাব কি হবে বলো? ব্যাংক হিসাব ডেবিট হবে। কারণ কি? ব্যাংকে আমার টাকা বৃদ্ধি পাচ্ছে, আর আমার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব আমার জন্য একটা সম্পদ। সুতরাং ব্যাংক হিসাব ডেবিট। আর আমি ব্যাংক হিসাব ডেবিট লিখলাম, ঠিক আছে। তো আমি টাকাটা কোথা থেকে দিচ্ছি? প্রতিষ্ঠান থেকে। প্রতিষ্ঠানের নগদ টাকা কমে যাবে, সো নগদ টাকা নামক একটা সম্পদ কমে যাচ্ছে, এজন্য নগদান হিসাব ক্রেডিট হবে। নগদান হিসাব ক্রেডিট হবে। নগদান হিসাব ক্রেডিট হবে 10,000 টাকা। নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। ওকে, তারপর দেখো 6 তারিখের পরে আছে হচ্ছে 8 তারিখ। পণ্য ফেরত পাওয়া গেল 2,000 টাকা। পণ্য ফেরত পাইছি কত টাকা? 2,000 টাকা। একটু খেয়াল করো, আমি যখন এই যে পণ্যটা বিক্রি করেছিলাম তখন আমি কি লিখেছিলাম? তখন আমি লিখেছিলাম দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ কি? তখন আমার কিন্তু দেনাদার নামক সম্পদ বৃদ্ধি পেয়েছিল, আমি বাকিতে বিক্রি করেছিলাম, দেনাদার নামক সম্পদ বৃদ্ধি পেয়েছিল। আর এখন কিন্তু হচ্ছে এই দেনাদার নামক সম্পদটা কমে যাবে। আর আমি যে বিক্রয় করেছিলাম, বিক্রয় আমার একটা আয় হয়েছিল, সেই আয়টা কিন্তু এখন কমে যাচ্ছে। আয়ের পরিমাণটা কি হবে? কমে যাবে। অনেকে আমাদের সাথে কানেক্ট হচ্ছে, সবাইকে ধন্যবাদ যারা কানেক্ট হয়ে যাচ্ছ। সবার কাছে হার্ডলি অনুরোধ থাকবে, দয়া করে প্লিজ এই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, যাতে বন্ধু বান্ধব সবাই দেখতে পারে এবং সবার অনেক উপকার হয়। যারা পরিচিত আছে, ছোট ভাই ব্রাদার যারা যে যেখানে আছে, তাদের জন্য একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, অথবা জাস্ট কমেন্টে তাদের নামটা একটু মেনশন করে দাও, যাতে করে তারা দেখতে পারে। এবং হচ্ছে তারা দেখতে পারলে হয়তো তাদের অনেক উপকার হবে, এতে করে হয়তো কোনো এক সময় দোয়া করতে পারে। আর এই দোয়া করলে কিন্তু হচ্ছে তোমার আহ হয়তো তোমার কোনো ছোটখাটো পাপ গুলো ক্ষমা হয়ে যেতে পারে, মহান আল্লাহ ক্ষমা করে দিতে পারে। ওকে, সো এবার দেখো 6 তারিখের পরে তাহলে 8 তারিখে আমি এই লেনদেনের বিপরীতটা লিখবো। আমি যখন বিক্রয় করেছিলাম তখন আমার আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, এখন আমার বিক্রয় করা পণ্যটা যখন ফেরত আসবে তখন আমার আয়ের পরিমাণটা কমে যাবে। এজন্য আমি লিখবো হচ্ছে বিক্রয় ফেরত হিসাব। কি লিখবো? বিক্রয় ফেরত হিসাব লিখবো। বিক্রয় ফেরত হিসাব, বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে। বিক্রয় ফেরত হিসাব ডেবিট, 2,000 টাকার পণ্য। বিক্রয় ফেরত হিসাব ডেবিট, আমি বিক্রয় করেছিলাম তখন আমার আয় হয়েছিল, এখন আমি বিক্রয় করে সেটা আবার ফেরত পেলাম, এই জন্য আমার আয়টা কমে গেল। আর আয় কমে যাওয়ার কারণে ডেবিট হলো। আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, হ্রাস পেলে ডেবিট হয়। ওকে, তারপরে দেখো যে দেনাদারের কাছে আমি টাকা পাইতাম, মানে যার কাছে আমি বিক্রি করেছিলাম, উনি কি আমার টাকা দিবে? উনি তো এই 2,000 টাকা আমাকে দিবে না, কারণ কি? উনি তো পণ্য ফেরত দিছে। এই 2,000 টাকা যেহেতু দিবে না, তাহলে এই 2,000 টাকা নামক সম্পদ, মানে দেনাদার নামক সম্পদটা কিন্তু আমার কমে গেল। আর সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। তাহলে দেনাদার হিসাব কি করব? ক্রেডিট লিখবো। দেনাদার বা প্রাপ্য হিসাব, দেনাদার হিসাব কিংবা প্রাপ্য হিসাব ক্রেডিট লিখবো। কত টাকা? 2,000 টাকা। ওকে, 2,000 টাকা ডান। 2,000 টাকা ক্রেডিট করব।
দেন আমরা পরের এন্ট্রিতে চলে যাই। তারপর কি আছে, আগস্টের 6 তারিখের পরে 8 তারিখের পরে এখন হচ্ছে 12 তারিখ। দেনাদার হতে প্রাপ্তি 6,000 টাকা আগস্টের 12 তারিখে। আগস্টের কত তারিখ? 12 তারিখ। দেনাদার হতে প্রাপ্তি 6,000 টাকা। দেখো দেনাদার হতে প্রাপ্তি কত টাকা? 6,000 টাকা। খেয়াল করো, আমি আমার দেনাদারের কাছে টাকা পাইতাম, সেই দেনাদার আমাকে টাকাটা দিয়ে দিয়েছে। তো দেনাদার হচ্ছে আমার জন্য একটা সম্পদ। দেনাদার কি আমার জন্য একটা সম্পদ। তো যখন দেনাদার আমাকে টাকা দিয়ে দিবে, তখন কিন্তু ওই দেনাদারের কাছে আমি আর টাকা চাইতে পারবো না। তার মানে কি, দেনাদার নামক সম্পদটা কমে যাবে। আর আমি তার কাছ থেকে কি পাচ্ছি ইনস্ট্যান্টলি, বা এই মুহূর্তে আমি কি পাচ্ছি তার কাছে? আমি তার কাছ থেকে নগদ টাকাটা পেয়ে যাচ্ছি। এজন্য কি হবে? নগদান হিসাব ডেবিট হবে। কি হবে? নগদান হিসাব ডেবিট হবে, কারণ সে আমাকে নগদ টাকা দিচ্ছে। আর নগদ টাকা দেওয়ার কারণে আমার কাছে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, তাই আমি লিখবো কি? নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট, নগদ টাকা একটা সম্পদ, এজন্য সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাই ডেবিট লিখলাম 6,000 টাকা। আর আমি কার কাছ থেকে পাচ্ছি? দেনাদারের কাছ থেকে পাচ্ছি। দেনাদার কিন্তু আমাকে ভবিষ্যতে এই 6,000 টাকা আর দিবে না, এই কারণে আমি দেনাদার হিসাব ক্রেডিট লিখবো। দেনাদার হিসাব ক্রেডিট লিখবো। দেনাদার হিসাব দেনাদার হিসাব ক্রেডিট কত টাকা? 6,000 টাকা। দেনাদার হিসাব ক্রেডিট 6,000 টাকা। ওকে, তারপর দেখো দেনাদার হিসাব ক্রেডিট 6,000। এরপরে কি আছে একটু দেখি, চলো। এরপরে 12 তারিখের পর ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। শোনো, ব্যাংক থেকে যদি শুধু উত্তোলন বলে, ব্যাংক থেকে যদি শুধু উত্তোলন বলে, তাহলে ব্যাংক থেকে উত্তোলন বললে সেটা প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পায়, অর্থাৎ প্রতিষ্ঠানের প্রয়োজনে আমি ব্যাংক থেকে উত্তোলন করেছি। আর যদি বলা হয় যে প্রতিষ্ঠানের হচ্ছে তোমার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ব্যাংক থেকে, তাহলে সেটা উত্তোলন হিসাব হবে। সো এইখানে আমরা কত টাকা উত্তোলন করেছে ব্যাংক থেকে মালিক, এটা মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে 1,000 টাকা। সো আমরা এখানে লিখবো কি, এটা হচ্ছে কত তারিখ? আগস্টের 15 তারিখে। আগস্টের 15 তারিখ। ওকে, আগস্টের 15 তারিখ। দেখো আগস্টের 15 তারিখে তাহলে কি বলছে? ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 1,000 টাকা উত্তোলন। তাহলে উত্তোলন করলে মালিকের মালিকানা সত্ত্ব কমে যায়। কি হয়? উত্তোলন করলে মালিকের মালিকানা সত্ত্ব কমে যায়। আর মালিকানা সত্ত্ব কমে গেলে ডেবিট হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। সো আমরা এখানে লিখবো কি? উত্তোলন হিসাব। কি লিখবো? উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব ডেবিট লিখবো। উত্তোলন হিসাব ডেবিট লিখবো। আর ক্রেডিট লিখবো কি তাহলে? ক্রেডিট লিখবো হচ্ছে আমার ব্যাংক থেকে প্রতিষ্ঠানের মালিক উত্তোলন করে নিচ্ছে, তাহলে প্রতিষ্ঠানের মালিকের শর্ত কমে যায়, এজন্য উত্তোলন হিসাব ডেবিট। অন্যদিকে প্রতিষ্ঠানের যে ব্যাংক হিসাব ছিল, সেই ব্যাংকের টাকা কমে যাবে প্রতিষ্ঠান থেকে, তাহলে ব্যাংকের টাকা যদি কমে যায়, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। সো এখানে লিখবো কি? ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা? 1,000 টাকা। ডেবিটের টাকা ডেবিটের পাশে, ক্রেডিটের টাকা ক্রেডিটের পাশে লিখবো। এটা আমাদের খতিয়ান করার সময় শতভাগ কাজ লাগবে, এই লেনদেন গুলোর জাবেদা। তারপর দেখো 15 তারিখের পরে আছে কি? পণ্য ক্রয় করে চেক প্রদান করা হলো 4,000 টাকা। আমি যখন পণ্য ক্রয় করেছি তখন কিন্তু আমার সম্পদের পরিমাণ, ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পেয়েছিল। যখন আমি পণ্য ক্রয় করেছি, তো পণ্য ক্রয় করে চেক প্রদান করেছি আমি, তো যখন আমি পণ্য ক্রয় করতেছি তখন কিন্তু আমার ব্যয়ের পরিমাণটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এটা কত তারিখের লেনদেন ছিল? 20 তারিখের লেনদেন ছিল। তো আগস্টের 20 তারিখ লিখলাম। এটা হচ্ছে আমি চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছি এক কথায়। তো পণ্য ক্রয় হচ্ছে একটা ব্যয় প্রতিষ্ঠানের জন্য। পণ্য ক্রয় কি? একটা ব্যয়। তাহলে আমি যখন পণ্য ক্রয় করব তখন আমার ব্যয় বৃদ্ধি পাবে, এজন্য ডেবিট হবে। সো আমি এখানে লিখবো কি? ক্রয় হিসাব ডেবিট। কি লিখবো? ক্রয় হিসাব ডেবিট। অন্যদিকে যখন আমি ক্রয় করে তাকে চেক দিয়ে দিচ্ছি, তখন কিন্তু আমার প্রতিষ্ঠান থেকে চেকের মানে ব্যাংকের টাকাটা কিন্তু কমে যাচ্ছে। প্রতিষ্ঠান থেকে কি কমতেছে? প্রতিষ্ঠান থেকে ব্যাংকের টাকাটা কমে যাচ্ছে। সো ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে, যেহেতু আমি চেকের মাধ্যমে ক্রয় করতেছি। তো হবে কি? ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা বলতো? ব্যাংক হিসাব, তাহলে আমি 4,000 টাকা দিয়ে পণ্য ক্রয় করেছি, তো 4,000 টাকা হবে এখানে। 4,000 টাকা। 4,000 টাকা। ওকে, 4,000 টাকা। তারপরে চলো এবার পরেরটাতে যাই। 15 তারিখের পরে 20 তারিখে পণ্য ক্রয় করে চেক প্রদান হয়ে গেল। এখন আগস্টের 25 তারিখ বিক্রয় 12,000 টাকা। দেখো আমি এখানে যে বিক্রয় করেছি লেখা নেই নগদে নাকি বাকিতে, জাস্ট মানে অ্যাজ ইউজুয়াল যেটা বলা থাকে বিক্রয় করা হয়েছে। তো অ্যাজ ইউজুয়াল যদি বলা থাকে বিক্রয় করা হয়েছে, তাহলে আমরা এটা ধরে নিব হচ্ছে নগদে পণ্য বিক্রয় হয়েছে।
কি হয়েছে, নগদে পণ্য বিক্রয় করা হয়েছে। তো যখন আমি নগদে পণ্য বিক্রি করব তখন আমার কাছে নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পাবে। কি হবে, নগদ টাকা নামক সম্পদটা বৃদ্ধি পাবে। তো নগদ টাকা নামক সম্পদ যখন আমার কাছে বৃদ্ধি পাবে তখন আমি কি করব, নগদান হিসাব ডেবিট লিখব। নগদান হিসাব ডেবিট লিখব। নগদান হিসাব ডেবিট। কথা ক্লিয়ার? নগদান হিসাব ডেবিট লিখবো। এই যে নগদান হিসাব ডেবিট। তারপর দেখো আমি যখন বিক্রয় করেছি, তো বিক্রয় করলে আমার আয়ের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখানে বিক্রয় নামক আয় বৃদ্ধি পাচ্ছে। তো আয়ের পরিমাণ যখন বৃদ্ধি পাবে তখন আমি সেটাকে ক্রেডিট করব। তো এখানে কিভাবে আয়টা হচ্ছে, বিক্রয়ের মাধ্যমে। কিভাবে হচ্ছে, বিক্রয়ের মাধ্যমে। জন্য বিক্রয় হিসাব কি লিখবো, বিক্রয় হিসাব ক্রেডিট লিখবো। কত টাকার, টাকার পরিমাণটা এখানে দেওয়া আছে 12,000 টাকা। তাহলে এখানে লিখবো কত, 12,000 টাকা লিখবো। কত লিখবো, 12,000 টাকা। 12,000 টাকা। খেয়াল করো, এই হচ্ছে আমাদের এই অঙ্কের সবগুলো জাবেদা, মানে এই সবগুলো এন্ট্রির জাবেদা। এখানে যতগুলো এন্ট্রি আছে সবগুলো এন্ট্রির জাবেদা আমি এখানে লিখে ফেলেছি। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, এটা খতিয়ান করতে হবে। তো এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই কানেক্ট হয়েছে। যারা কানেক্ট হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখি পরবর্তীতে আমার সাথে কানেক্ট হবে এবং নিয়মিত কানেক্ট হওয়ার পরে আমি চেষ্টা করব নিয়মিত কানেক্ট হলে নিয়মিত ক্লাস নেওয়ার জন্য। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এই জাবেদার খতিয়ান, মানে চলমান স্থক এবং কৃষকে খতিয়ান করে দিব, যাতে করে তোমরা হচ্ছে এই অঙ্ক নিয়ে আর কোনো প্রবলেম ফেস করতে না হয়। যারা আমার ক্লাসটা প্রথম দেখতে পাচ্ছ, মানে এই প্রথমবার একবারে কানেক্ট হইছো, বা তুমি লাইভে না, কিংবা লাইভে না অথবা মানে অথচ তুমি হচ্ছে জাস্ট এমনি ফেসবুকে পেয়েছো ক্লাসটা, তাহলে তুমি একটু মাথার মধ্যে রেখে দাও যে ঠিক প্রতিদিন রাত 10টা বাজে আমার এই ক্লাসগুলো নেওয়া হয় একদম ফ্রিতে। সো এই ক্লাসগুলোতে কানেক্ট হতে হলে মানে পেজে একটা জাস্ট ফলো দিয়ে লাইক দিয়ে রাখলে তুমি রাত 10টা বাজে বুঝতে পারবে যে ক্লাসটা যখন শুরু হবে তখন কিন্তু হচ্ছে তুমি ক্লাসে যুক্ত হতে পারবে। সো ক্লাসে যুক্ত হয়ে তুমি চাইলে প্রশ্ন করতে পারবা এবং হচ্ছে তোমার যে প্রবলেম সেগুলো তুমি সলভ করে নিতে পারবা। সো এই অপরচুনিটিটা হাতছাড়া করা ঠিক হবে না। এর জন্য সবার কাছে অনুরোধ থাকবে, যারা যেখান থেকে যে মুহূর্তে দেখতে পাচ্ছ এই ক্লাসটা, একটু কষ্ট করে হলেও এই ক্লাসটা একটু শেয়ার করে দিও, অথবা কমেন্টে জাস্ট পরিচিত কোনো বন্ধু বান্ধবী কিংবা কোনো ছোট ভাই ব্রাদার যদি থাকে তাহলে একটু তাকে মেনশন দিয়ে দেওয়ার জন্য, যাতে করে সে বুঝতে পারে যে এই পেজ থেকে জাস্ট এইচএসসি এবং এসএসসি লেভেলের সব ক্লাসগুলো ফ্রিতে নেওয়া হয়, ফ্রিতে জাস্ট হেল্পের জন্য স্টুডেন্টদের, যাতে ভবিষ্যতে একটু মনে করতে পারে যে স্যার আমাকে হেল্প করেছিল। সো আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা এই মুহূর্তে যুক্ত হয়েছো তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই আরো একবার, যাতে করে পরবর্তীতে আবারও আশা রাখি যুক্ত হবে আমার সাথে। সো আজকের ক্লাস আমরা এ পর্যন্ত রাখছি এবং খুব কম সময়ের জন্য আজকের ক্লাসটা নিলাম, শুধুমাত্র জাবেদাটা কমপ্লিট করলাম। তবে পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এই ক্লাসটা আরো দীর্ঘায়িত করবো এবং 1 ঘন্টা করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আমাদের নেক্সট ক্লাস থাকবে এইচএসসি আইসিটি, তারপরে এসএসসি ফিনান্সও থাকবে, এইচএসসি ফিনান্সও থাকবে, গ্রুপ সাবজেক্ট গুলো ইনশাল্লাহ এখান থেকে ক্লাস নেওয়া হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আরো একবার আমার সাথে কানেক্ট হওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।